আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, এটার নাম হলো সাইলেজ। আজকে আমি আপনাদেরকে আলোচনা করব যে সাইলেজ কি, সাইলেজ কোন সময় কাজে লাগে, আপনারা কিভাবে তৈরি করবেন, কিভাবে খাওয়াবেন, সাইলেজের কি কি সুবিধা আছে, সাইলেজের কি কি অসুবিধা আছে, সাইলেজ কতদিন যাবত আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন এবং এটা সংরক্ষণ করবেন কোথায়, এই জিনিসটা আমি আলোচনা করব। যে সকল অঞ্চলে বন্যা ওঠে, এই যে আমাদের এখন বর্ষাকাল, এখন ধরেন বন্যা ওঠে, কিংবা অতি ধরেন যে রোদ, প্রখর রোদ, যে ঘাসটা সব মারা গেছে, মানে অতিরিক্ত খরা, যেটাকে যে বৃষ্টি নাই বললেই চলে, এই অঞ্চলেও কিন্তু প্রচুর সমস্যা। তো এই অঞ্চলের গবাদি পশু আপনারা কিভাবে পালন করলে আপনারা লাভবান হতে পারবেন, সেটা নিয়ে আজকের আমার এই কথাগুলো। আপনারা অনেকেই জানেন যে সাইলেজ জিনিসটা কি, বা সাইলেজ কিভাবে তৈরি করতে হয়, অনেকেই জানেন, আবার অনেকে নাও জানতে পারেন। তো যারা জানেন তারা তো জানলেনই, যারা জানেন না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা খুব ভালো কাজের দেবে। সাইলেজ জিনিসটা কি? সাইলেজ জিনিসটা হলো মূলত আমরা কি করি, ওই যে ভুট্টা আছে কিংবা বিভিন্ন ঘাস, ঘাস মূলত আমরা নেপিয়ারকেই বেছে নেই, ঘাস, এগুলা কি করা হয় যে সংরক্ষণ করে রাখা হয়। সংরক্ষণ করে রাখলে 6 মাস কিংবা 1 বছর, 1.5 বছর, 6 বছর থেকে 12 বছর পর্যন্ত সংরক্ষণ করার রেকর্ড আছে, মানে করা যেতে পারে। তবে এত বছর আমাদের নর্মালি আমরা সংরক্ষণ করতে পারবো না, এটার জন্য খুব ভালোভাবে সংরক্ষণ করতে হবে। এবং এত বছর সংরক্ষণ করে আমাদের পুরস্কার পাওয়ার কোনো ইচ্ছাও নেই। আমাদের টার্গেট 1 বছরের মধ্যে বা 2-3 মাস বা 6 মাস পরে, যে আমাদের গরুর যখন খাদ্য যখন সংকটে পড়বে, ওই মুহূর্তে যেন আমরা এটা সাপ্লাই দিতে পারি, এটাই হলো আমাদের উদ্দেশ্য। তো আপনাদের বলি ভাই, যে ভুট্টা এবং ঘাস দিয়ে মূলত নেপিয়ার ঘাস, নেপিয়ার, এই ঘাস দিয়ে মূলত বেশি বানানো হয়। তবে অন্যান্য ঘাস দিয়েও, যেগুলা কাণ্ড মোটা, হ্যাঁ, অন্যান্য ঘাস দিয়েও আপনারা এটা বানাতে পারবেন, ঠিক আছে। তবে মূলত আমরা যেটা দেখি সেটা হলো ভুট্টা অথবা ঘাস। তো আমরা কিভাবে মূলত বানাবো এটার জন্য, তো যদি আপনারা ভুট্টা দিয়ে বানান, যদি ভুট্টা দিয়ে বানান, মনে রাখবেন যে ভুট্টা সহ, ভুট্টা সহ, ভুট্টা সহ বলতে যে ভুট্টা যখন দানা হবে, দানা শক্ত হলে কিন্তু খুব বিপদ। যে দানা পরিপূর্ণ মোটামুটি হয়েছে, নরমও আছে, ওই মুহূর্তে গাছটা নিচ থেকে কাটা দরকার, মানে নিচ থেকে কাটতে হবে। কাটার পর বাসায় নিয়ে গেলেন, যে চপিং মেশিন আছে, এই মেশিন দিয়ে ছোট 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 টুকরা করলেন। টুকরা করার পর আপনারা হালকা একটু রোদে কিন্তু শুকাতে হবে। কারণ এই সাইলেজে, এই সাইলেজে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, যে যদি 25%-এর 25%-এর কম ডায়মিটার থাকে, তাহলে বিপদ, তাহলে সমস্যা। 25%-এর কম যদি ডায়মিটার থাকে, তাহলে কিন্তু সমস্যা। মানে পানি যদি বেশি থাকে তাহলে সমস্যা, খুবই সমস্যা, মানে দ্রুত পচে যাবে। অথবা যখন আপনারা সংরক্ষণ করে রাখবেন, তখন কিন্তু ওই যে যেখানে রাখবেন ওই জায়গাটা কিন্তু পানি জমায় যাবে, ঠিক আছে। যে এটা কোয়ালিটিটাকে হ্যাম্পার করবে, ড্যামেজ করে দিবে, এবং যে কোয়ালিটির জন্য আপনারা রাখছেন ওই কোয়ালিটিটা আগের মতো আপনারা পাবেন না। এটা হলো একটা কারণ। 2 নম্বর আর কি হতে পারে, আবার আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এই ডাইমেটারটা কোনো করবেই যান 35% এর বেশি না হয়। তাহলে 35%-এর যদি বেশি হয় ডায়মিটার, তাহলেও কিন্তু সমস্যা। মূলত এখানে কি হয়, অতিরিক্ত যদি শুকিয়ে যায় আবার, সেক্ষেত্রে যে প্রবলেমটা হয়, এখানে কিন্তু ছত্রাক জন্মে। তাহলে ছত্রাক জন্মিলে কিন্তু কোয়ালিটিটা কিন্তু আর আগের মতো থাকবে না, কোয়ালিটি হলো না, কোয়ালিটি কন্ট্রোল ইনশিওর হলো না। তাহলে আপনারা যে উদ্দেশ্যে গরুকে খাওয়াবেন, সেই উদ্দেশ্যটা ভালোভাবে শতভাগ পূরণ হবে না, এবং এটা দিলে আপনার গরু কিন্তু অসুস্থ হয়ে যাবে। তাহলে আমরা মনে রাখবো, সাইলেজ ভুট্টা হতে পারে বা বিভিন্ন ঘাস হতে পারে, তবে আমরা নেপিয়ারকেই প্রাধান্য দিই, কারণ এটার ফলন যেহেতু বেশি। আরও অনেকে অনেক ঘাসের করতে পারেন, কোনো সমস্যা নেই। মনে রাখবেন, ঘাস হলে ঘাসটা যখন ফুল হওয়ার মতো হবে, যে ফুল হয়েছে, ওই সময় আপনারা ঘাসটা কেটে আনবেন, কারণ ওই সময়ে সর্বোচ্চ পুষ্টিটা আমরা পাই। আমার একটা ফুফা ছিলেন, তো আমাদের বাসায় যখনই বেড়াতে আসতেন, তখন আমার আম্মাকে বলতেন, আমার আম্মার নাম ছিলেন মেহেরুন্নেসা, পুরা নাম ধরে উনি রাখতেন, যে মেহেরুন্নেসা। তখন আমার আম্মা বলতেন, হ্যাঁ দুলা ভাই বলেন। তিনি বলতেন যে তোর বাসায় যাচ্ছি, তুই কিন্তু
মুরগি খাওয়াবি। কি মুরগি? বুড়ানি মুরগি। যে মুরগিটা ডিম দিবে আর কিছুদিন পর ডিম দিবে, এই মুরগি ফুপা খেতেন। কারণ ওই মুরগিটার মাংসের যে টেস্ট কিংবা মাংসের যে চর্বি, এটা কিন্তু অন্যান্য মুরগির থেকে অনেক বেশি ভালো, মানে পুষ্টিগুণ আর কি ভালো। ওই জন্য ওই মুরগিটা উনি প্রিফার করতেন। ঠিক তেমনই এই ঘাসটা যখন ফল ফুল দিবে তার ঠিক আগের মুহূর্তে আমরা এটাকে হারভেস্ট করব, তারপর চপিং মেশিন দিয়ে কাটবো, রোদে একটু শুকাবো, তারপর এটা আমরা সংরক্ষণ করব। আশা করছি আপনারা এখানে বুঝছেন, কারণ ওই সময় আমরা সেখান থেকে সর্বোচ্চ আমরা বেনিফিট পাই। এখন অনেকে বলতে পারেন, ভাই সংরক্ষণটা কিভাবে করব? সংরক্ষণ কিভাবে করবেন আপনারা? সংরক্ষণ আমরা বাংলাদেশের যে পরিপ্রেক্ষিতে দেখি, 2-3 ভাবে আমরা মূলত সংরক্ষণ করি। প্রথম যে সংরক্ষণ করি এটা হলো বস্তায় করি, বস্তায়। 2 নম্বর যে সংরক্ষণটা করি আমরা, এই সংরক্ষণটা করি হলো বিভিন্ন ড্রাম। 3 নম্বর যে সংরক্ষণটা করি আমরা হাউস তৈরি করি। হাউস তৈরি, যাদের বড় খামার তারা মূলত এই হাউস তৈরি এই জিনিসটাকে প্রাধান্য দেয়। তো আমি প্রতিটা জিনিস নিয়ে আপনাদেরকে বলতে চাই যে এই জিনিসটা আপনারা কেন করবেন, কি জন্য করবেন। শোনেন, বস্তায় কিভাবে করা হয়। যে প্রথমে কেটে নিলেন ঘাসটা, পুরোটা ঘাসটা কেটে নিলেন, হালকা রোদে শুকালেন। আপনারা চাইলে একটু চিটা গুঁড়ো মিশাই দিতে পারেন। ঠিক আছে, চিটা গুঁড়ো একটু হালকা পানি দিয়ে একটু হালকা করে একটু চিটা গুঁড়ো একটু মিশিয়ে দিলেন। পানি দেওয়ার দরকার নেই, হালকা করে একটু চিটা গুঁড়ো মিশিয়ে দিলেন, যাতে করে গুণগত মানটা আরো বৃদ্ধি পায়। চিটা গুঁড়োটা কি করে? ল্যাকটিক অ্যাসিড উৎপাদনকে ত্বরান্বিত করবে। ঠিক আছে, ত্বরান্বিত করবে। তো মূলত কি করা হয়, এই যে বস্তায় যখন ভরানো হয়, বস্তার ভিতরে একটা পলিথিন দেওয়া হয়। সারের বস্তায় যেমন দেখেন না একটা পলিথিন থাকে ভিতরে, ওই রকম পলিথিন থাকে। পলিথিনের ভিতরে ঘাসগুলাকে চাপে 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 ভরানো হয়, একবার চাপে চাপে ভরানো হয়। এবং তারপরে যদি বাতাস থাকে, যারা প্রফেশনাল, বাতাস বের করার কিন্তু একটা মেশিন আছে, ওই মেশিন দিয়ে কিন্তু সেখান থেকে সম্পূর্ণ বাতাসটা বের করে, তার মুখটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, সিলগালা করে দেওয়া হয়। এর উপর বস্তায় করে কোন একটা জায়গায় একটা মোটামুটি একটা ঠান্ডা প্লেসে ওই জিনিসটা কিন্তু সংরক্ষণ করা হয়। এটা হলো আপনাদের বস্তার ব্যাপারটা। এটা অনেক কমন, হ্যাঁ, এটা অনেক কমন বাংলাদেশে, ভেরি মাস কমন। এবং আমরা যারা ওই যে অনলাইন থেকে যারা সাইলেজ কিনি, মূলত তারাও কিন্তু এই জিনিসটাই কিনে নেয়, যে এত কেজি কত নিবেন, বা এত বস্তা কত নিবেন, কতটুকু বস্তা, ওই হিসাবে কিন্তু একটা দাম হয়। তবে এটা সবথেকে কমন, এটা প্রয়োগ করতে পারেন আপনারা যদি আপনাদের অল্প পরিসরে দরকার হয়। আর যদি অনেক বেশি পরিসরের দরকার, তাহলে যদি হাউস তৈরি করে এটাই আপনাদের করতে হবে। আমি ওখানে আসতেছি। ড্রামে আমরা কিভাবে করতে পারি, যে এই যে তেলের ড্রামগুলো আছে, তেলের ড্রামে পলিথিন নিচে দিতে হবে না। ড্রামে ঘাস দিলেন কিংবা ভুট্টা দিলেন, দিয়ে একজন উঠে এরকম করে পা দিয়ে গাদাগাদি করবে, যাতে করে এর ভিতরে যদি বাতাস থাকে, বাতাসগুলো যেন বের হয়ে যায়। অনেকে কিন্তু দরমুজ দিয়েও আপনারা করতে পারবেন। বাড়ি যখন দেখেন যে গ্রামের দিকে যখন আমরা বাড়ি বানাই, নিচে যখন ফ্লোর ঢালাই করে, তখন দেখবেন দরমুজ দিয়ে এরকম করে, যাতে করে সেখানে যদি চোরা বালি থাকে কিংবা গর্ত থাকে, আবার নিচু কিছু থাকে, যাতে করে ওই জিনিসগুলো ঠিক হয়ে যায়, বা বাতাস যদি থাকে ওগুলো যেন বের হয়ে যায়, ওই কারণে করা হয়। তো এখানেও সেম, এই ড্রামের মধ্যে এরকম করে স্তরে স্তরে ঘাস সাজিয়ে কি করা হয়, যে পা দিয়ে চাপা হয়, আরো নিচে দেওয়া হয়, যাতে কোনো প্রকার বাতাস সেখানে না যায়, না যাওয়ার পর কি করে, এর উপর একটা পলিথিন দেয়, বা এর উপর কোনোভাবে এটাকে সিলগালা করে দিয়ে দিলাম আমরা। তো এভাবেও হতে পারে। 3 নম্বর আর কিভাবে হতে পারে, হাউস তৈরি করায়। যেমন এরকম করে একটা, ওই যে আমাদের গ্রামের দিকে কি করা হয়, যে আমাদের পুকুর একটু কম, আমরা যারা ধান থেকে যারা চাল তৈরি করি আর কি বাসার জন্য, তো প্রত্যেকের বাসায় ছোট ছোট হাউস আছে। এমন হতে পারে 1 ফিট বাই 3 ফিট, বা 2 ফিট বাই 3 ফিট, বা 4 ফিট বাই 3 ফিট, এরকম হাউস থাকে। তো ওই হাউসের মধ্যে ধান ভিজা হয়, এবং ওই ধানটা ভিজানোর পর পরের দিন ওটা আবার সিদ্ধ করা হয়। ঠিক আছে, ঠিক তেমনই এখানেও সেম করা হয়। এখানে হাউসের মতো একটা কাঠামো তৈরি করা হয়, বড় দেখে একটা কাঠামো তৈরি করা হয়। এখানে কি করি আমরা, যে ঘাস দেই বা ভুট্টা দেই, দেওয়ার পর গাদাগাদি করি, প্রচন্ড রকমের গাদাগাদি করি। আর নিচে যদি স্যাঁতস্যাঁতে হওয়ার চান্স থাকে, সেক্ষেত্রে আমরা পলিথিনে আমরা এখানে দিতে পারি যদি চান্স থাকে। দেওয়ার পর এখানে সর্বোচ্চ লেভেলের আমরা বাতাসটাকে বের করে
উপরের দিকে আমরা সুন্দর করে পলিথিন এবং কিছু ইট দিতে পারি আর কিছু ওজন দিতে পারি, যাতে করে উড়ে না যায় এবং সেখানে কোনো কিছু প্রবেশ করতে না পারে, কোনো ধরো ইঁদুরও যান প্রবেশ করতে না পারে, কিছুই যান প্রবেশ করতে না পারে, এবং সেখানে বাতাস যান প্রবেশ করতে না পারে, বৃষ্টির পানি যান পড়তে না পারে, বন্যার পানি যান সেখানে না যেতে পারে। এই জিনিসটা আমাদের দেখতে হবে। মনে রাখবেন, বাতাস পানি এগুলা থাকলে জীবাণু হবেই। বাতাস আর পানি এই দুটা জিনিসকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে, যাতে করে এই দুটা জিনিস সেখানে থাকে না। জিরো করা হয়তো অসম্ভব, কিন্তু জিরোর কাছাকাছি করার চেষ্টা করবেন, যে ওখানে যেন কিছুই না থাকে। তাহলে আপনাদের সাইলেন্স বছরের পর বছর ভালো থাকবে। 2-3 মাস, 6 মাস, 8 মাস, 1 বছর, এটা তো কমন জিনিস, থাকবেই ভালো। তা আমাদের টার্গেট 1 বছর পর্যন্ত। 1 বছর পর্যন্ত ভালো থাকলেই আমরা আর কি হ্যাপি। অনেকে 1.5 বছর 2 বছর পর্যন্ত রেখেও খাওয়ায়। ধরেন অনেক বেশি করে ফেলছে, খাওয়ানো শেষ হয়নি, তখন কিন্তু যখন ইচ্ছা খাওয়াচ্ছে, নো প্রবলেম। তো এই গেল আপনাদের উপায়। আপনারা মেইনলি করবেন হলো, যদি বড় পরিসরে করতে চান তাহলে অবশ্যই এই পদ্ধতিটা করতে হবে, আর যদি ছোট পদ্ধতিতে করেন তাহলে এই দুটো পদ্ধতি। আর সবথেকে খরচ কম হলো এটা হলো, খরচ কম মানে একবারই ওয়ান টাইম ব্যবহার করতে পারবেন। আর এগুলা আপনারা যতবার ইচ্ছা আপনারা ততবার পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন। এখন আসেন যে এই যে সাইলেন্স, এটা খাওয়াবেন কিভাবে, খাওয়াবেন কিভাবে, সাইলেন্স খাওয়াবেন কিভাবে? শোনেন ভাই, আপনারা তো অবশ্যই এটা তখনই খাওয়াবেন যখন ধরেন আপনাদের ঘাসের ক্রাইসিস নাই, অথবা ঘাস অ্যাভেলেবল নাই, মারা গেছে, বাইরে প্রচন্ড বৃষ্টি, বন্যা, কিছু করতে পারতেছেন না, তখন আপনারা মূলত এটা সঞ্চয়, এটা খাওয়াচ্ছেন। তো মনে রাখবেন, এটার পাশাপাশি গরুকে যদি সম্ভব হয় এক্সট্রা একটু ঘাসও দেওয়ার চেষ্টা করবেন, যদি সম্ভব হয়। অথবা আপনারা ওই যে একটু খড় দেওয়ার চেষ্টা করবেন, যে খড় দিলেন। তো মনে রাখবেন, এই সাইলেজ খাওয়ালে গরুর কিন্তু দুধের পরিমাণ আগের থেকে বৃদ্ধি পাবে। গরুর যে মোটা তাজাকরণ, এই মোটা তাজাকরণটা কিন্তু আগের থেকে অনেক বেশি পরিমাণে আপনাদের ত্বরান্বিত হবে। কেন হবে এটা আমি আলোচনা করতেছি। তাহলে এভাবে আপনারা খাওয়াবেন। প্রথম যখন আপনারা গরুকে খাওয়াবেন, ধরেন আপনার একটা গরু আছে 100 কেজি ওজন, হয়তো আর ধরলাম 10 কেজি প্রতিদিন সাইলেজ খাওয়ানো যাবে তাকে, কিন্তু আপনারা প্রথম দিনই 10 কেজি দিলে তার কিন্তু সমস্যা। হুট করে খাদ্যের রুটিনের পরিবর্তন করবেন না, ওই হজম করতে পারবে না অথবা খাবে না। আপনি অল্প করে বাড়ান, প্রথমে 2 কেজি দেন, 2 দিন পরে 4 কেজি দেন, আর 2 দিন পরে 6 কেজি দেন, এরপরে 8 কেজি দেন, এরপরে 10 কেজি দেন। 10 কেজি থেকে আপনারা কন্টিনিউ চালাতেই থাকেন, কোনো প্রবলেম নাই। যদি ওজন বেশি হয় আরো বেশি দেন, নো প্রবলেম, মানে আপনারা দেন, ওটা নিয়ে সমস্যা নেই। তো হুট করে খাদ্যের রুটিনটা আপনারা পরিবর্তন করিয়েন না। যে ভাই বন্যা হলে কেমনে বুঝবো? বন্যা একদিনে হবে না, বন্যা হতে অন্তত 3, 4, 5, 7, 10 দিন লাগবে। তবে হতে পারে, যেমন ভারতে যেমন বা পাকিস্তানে যেমন মেঘ ভেঙে পড়ে ইনস্ট্যান্ট বন্যা, এইরকম যদি প্রাকৃতিক বিপর্যয় হয় তাহলে তো ভাই কোনো কিছু আসবে না আর মাথায়, তখন আপনারা তো খাওয়াতেই হবে। এইরকম কন্ডিশন আল্লাহ আমাদের উপর না করুক, আমাদেরকে একটু বালা মুসিবত থেকে আমাদের দূর রাখুক, এবং আপনারা আস্তে 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 করে আপনারা এই জিনিসটা অভ্যাস করাবেন। এখন আপনাদের বলি যে এটার সুবিধা কি এবং এটার অসুবিধা কি আছে। এটার অসুবিধা কি আছে? এটার সুবিধা অনেক। প্রথম সুবিধা যে পুষ্টিগুণ সম্পূর্ণ। নর্মাল যে ঘাস, ওই ঘাসের থেকে ঘাস অপেক্ষা সর্বনিম্ন 3 থেকে 4 গুণ পুষ্টিকর, বেশি ক্যালোরি পাওয়া যায় এখানে অন্তত। আর কি হতে পারে? নরম, গরু চাবাতে এক হয়। আর কি হতে পারে? হজমযোগ্য, দ্রুত হজম হবে। তাহলে দ্রুত হজম হলে কি দ্রুত কাজে লাগবে আশা করা যায়। আর কি? ফ্লেভার যুক্ত, সুগন্ধ একটা দিই, ফ্লেভার, খেতে ভালো লাগে। অনেকে দেখবেন ঘি তৈরির যদি ফ্যাক্টরিতে আপনারা যান বা ঘি তৈরির কারখানায় যদি আপনারা যান, আপনারা গেলেই বুঝতে পারবেন যে এখানে একটা সুগন্ধি আছে। ব্যাপন পদ্ধতিতে যেগুলো বিভিন্ন জায়গায় ছড়াই গেছে, সুগন্ধি। এখানেও কিন্তু এই যে সাইলেজটা, এটার একটা সুগন্ধ আছে। যদি সাইলেজটা ভালো হয়, আবার ওই যে বললাম ডায়মিটার যদি কম থাকে, খুবই কম থাকে, 25%-এর নিচে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা। কি সমস্যা?
সেখানে পানি জমবে, পানি জমলে দেখবেন যে ওখানে দুর্গন্ধ হয়েছে সুগন্ধের বদলে। ওই খাবার খাওয়ালে কিন্তু বিপদ, ওই খাবারটা খাওয়াবেন না। ঠিক আছে, ওই খাবারটা খাওয়ানোর দরকার নাই। চেষ্টা করবেন যে খুব ভিজা ভিজা জিনিসকে সংরক্ষণ না করতে। তাহলে এগুলাকে আমরা বলতে পারি হলো যে এটার সুবিধা। অসুবিধা কি? এটার অসুবিধা হলো যে এখানে সাইলেজে ভিটামিন সি কম পাওয়া যায়। হ্যাঁ, ভিটামিন সি কম পাওয়া যায়। আর কি আছে? ভিটামিন ডিও কম পাওয়া যায়। কেন কম পাওয়া যায়? কারণ ভিটামিন ডি যে যেটা ইনস্ট্যান্ট জমি থেকে যে ঘাসটা আনলেন সূর্যের আলোতে ভিটামিন তৈরিতে ওখানে ত্বরান্বিত হয়েছে। এটা দীর্ঘদিন বায়ুশূন্য অবস্থায় থাকার কারণে এখানে কিন্তু ভিটামিন ডির পরিমাণটা ওটার সমান আপনারা এখানে পাবেন না। আরেকটা কি হতে পারে? আপনাদের খরচ বেশি হতে পারে। খরচ বেশি, অন্তত 3 গুণ খরচ বেশি। আপনারা যদি যেমন ঘাস, প্রতি কেজি ঘাস তৈরিতে আপনাদের খরচ হয় হলো 1.5 থেকে 2 টাকা, আর এটা প্রতি কেজি তৈরিতে আপনাদের সর্বনিম্ন খরচ হবে 5 থেকে 6 টাকা খরচ। 1 কেজিতে এটা খরচ আপনাদের। এগুলো একটু ডিসঅ্যাডভান্টেজ, এগুলো একটু অসুবিধা। তবে অসুবিধার থেকে আমি মনে করি সুবিধাটা অনেক বেশি। কারণ যে সময় এটা খাওয়াতে হবে সে সময় কিছু অসুবিধা থাকলেও আমরা সেটাকে মাইন্ড করবো না, আমরা তাকে খাওয়াবো এবং এটা খাওয়াতে হবে। এখন আপনাদের কথা হলো ভাই যে, বা আমারই কথা হলো যে এই জিনিসটা এত বেশি পরিমাণে পুষ্টিগুণ কেন? এটা যখন দীর্ঘদিন, যেমন ধরেন এই যে ভুট্টার কথা বললাম, যে যে ভুট্টার গাছ, এটা যখন দীর্ঘদিন বায়ুশূন্য অবস্থায় থাকে বা আমরা একটু হালকা চিটা গুড় মিশিয়ে দিলাম, হ্যাঁ, এখানে কিন্তু ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই যে ল্যাকটিক অ্যাসিড, এটা কিন্তু ভাই হেলথ বেনিফিট অনেক। এটা কিন্তু হেল্প করবে, গরুর স্বাস্থ্য ভালো হতে হেল্প করবে, গরুর হজমে হেল্প করবে। খাবার তো সুগন্ধ হবে, এটা তো বোনাস। খাবার নরম হয়ে যাবে, কাণ্ডটা নরম হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে সে খাবে। তো চেষ্টা করবেন যে গরুকে ঘাস তো খাওয়াবেনই, বা ঘাস না থাকলে খড় সাইলেজ দিয়ে করতে পারবেন। আর যখন থাকবে না কোনোটাই, বন্যা হয়ে গেল, তখন মাস্ট চেষ্টা করবেন কিছু সাইলেজ রাখার। অন্তত 15-20 দিনের যান আপনারা, বা 1 মাসের যান একটা মজুত রাখতে পারেন, সেই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। যে আপনাদের কয়টা গরু আছে, প্রতিদিন কতটুকু করে খাওয়াবেন, কয়দিন রাখবেন, এই পরিমাণ একটা অ্যামাউন্ট আপনারা জমা রাখলেই আপনারা সেখান থেকে খালাস হয়ে যাবেন। তো আশা করছি আপনারা এই সাইলেজ নিয়ে যা এক করার বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন যে ভাই এই জায়গায় আমি বুঝিনি, তাহলে আমি সেটা নিয়ে আবার আলোচনা করবো আপনাদের সাথে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।